মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। বাজারে কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ মানুষের পাশে থাকায় সশস্ত্র বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে আরও ৪ কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী ২৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি করা হয়। ওই কমিটি ১০ জনের তালিকা রাষ্ট্রপতি দপ্তরে পাঠায়। ধর্ম বা মতের কারণে কাউকে শত্রু মনে না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতা অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই মূল দায়িত্ব বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। আনুষ্ঠানিকতা শেষে দরবারে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করার তাগিদ দেন ডক্টর ইউনূস। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না, এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতা নির্ভর বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। যে কোনো সংকটে সশস্ত্র বাহিনীকে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বিশ্বের সাথে তাল মিলিয়ে
আমাদেরকে এগিয়ে যেতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ীদের বাণিজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বলেছেন, গুটি কয়েক ব্যবসায়ী কর্তৃক বাজার ব্যবস্থা জিম্মি হতে দেয়া হবে না। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, টিসিবির প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধির সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম বিভাগে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম এবং বাজার ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম নিয়ে সকালে আয়োজন করা হয় এই বৈঠকের। এতে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা, সচিব, টিসিবি চেয়ারম্যান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, ব্যবসায়ী প্রতিনিধি সহ ছাত্র প্রতিনিধিরা। নিত্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি, ডিও প্রথার মাধ্যমে বাজারে অসুস্থ প্রতিযোগিতা, ব্যাংকে তারল্য সংকট, ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করে অসাধু ব্যবসায়ীদের পণ্যের মজুত করার মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তোলাসহ বাজার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় সবাই। খুচরা তৈরি দরকারি বাজার যেগুলি আছে সেখানে কিন্তু 50 টাকার নিচে আপনি পাবেন না। এরা আমাদেরকে বিক্রয়ের রসিদটা দেখায়, কিন্তু ক্রয়ের রসিদটা দেখাতে পারে না। নজরদারি শুধু আসে মাত্র খুচরা ব্যবসায়ীদের কাছে। এখানে আসলে আপনার পরিবর্তন করতে গেলে আপনার উৎস পরিবর্তন করতে হবে। বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের আমদানি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আমাদের ভোক্তা অধিকারকে, জেলা প্রশাসনকে, বিভাগীয় কমিশনার মহোদয়কে, পুলিশ প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি যে সরবরাহস্থল, গোডাউন, বড় বড় বাজার, আড়ত এগুলো নিয়মিত পরিদর্শন করতে। বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। ডিও প্রথার মাধ্যমে বাজার সিন্ডিকেট যেন তৈরি না হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিওর একটা সময় নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা আলোচনা করছি এবং এখন আমরা যখন চেম্বারের সাথে আলোচনা করব এবং এই জিনিসগুলো উপলব্ধি করার জন্য আমার মাঠ পর্যায়ে আসা। সবাই জানানো হয়, গত 2 মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে 61টি মত বিনিময় সভা, 400 ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে 48 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা বিএনপি সহ যে দলই জড়িত থাকুক তাদের শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। দুপুরে জেলা ও মহানগর কার্যালয়ে রংপুর জাতীয় পার্টি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই। সব দলে অংশগ্রহণে একটি নির্বাচনের বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অন্যান্যরা। ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর 1:15টার দিকে শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শাহজাহান ওমরকে আদালতে নেওয়ার পথে তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। এর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের গাড়িবহর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বাস চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে হামিম গ্রুপের শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো জিরানি এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে তারা। ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ 11 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের যানবাহন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। সাভারের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় 4 শ্রমিক নিহতের ঘটনায় 3 দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ করে গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 9টার দিকে শুরু হওয়া অবরোধ চলে প্রায় 2 ঘণ্টা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, গতকাল রাতে শ্রমিক পরিবহনকারী বাস দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়। এই ঘটনায় 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এ সময় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা,
যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা সহ কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান তারা। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক ছেড়ে যায়। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল ২৪টি গাড়ির মালিক লাপাত্তা। জাপান ও সিঙ্গাপুর থেকে এসব গাড়ি আমদানি করেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্যরা। এখন গাড়িগুলো নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। গত হাসিনা সরকারের শেষ সময়ে শুল্কমুক্ত কোটায় বিলাসবহুল এইসব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। ৩ থেকে ৪ হাজার সিসির এইসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, প্রাডো, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। আমদানি করা এইসব গাড়ির বাজার মূল্য প্রায় ২৮৮ কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় গাড়িগুলো আমদানি করেন সাবেক এমপি তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস.এম. আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এস.এম. কামাল হোসেন, নাওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, গাইবান্ধার শাহ সরওয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এস.কে. ইকরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। এদিকে চট্টগ্রাম বন্দর শেডে দীর্ঘদিন পড়ে থাকা এইসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নিতে আমদানিকারক ২৪ সাবেক সংসদ সদস্যকে চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু আমদানিকারকদের কোনো জবাব পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। আইন অনুযায়ী ১৫ দিনের সময় নির্ধারণ করে এবার দ্বিতীয় দফা চিঠি দিচ্ছে কাস্টমস। এখন পর্যন্ত চিঠির জবাব আসে নাই, তো এটা ইউজুয়ালি আমরা ২টা নোটিশ দিই। প্রথম নোটিশের জবাব না আসলে আমরা নির্দিষ্ট সময়ের পরে আমরা দ্বিতীয় নোটিশ দিয়ে তখন আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। সংসদ সদস্য পদ না থাকায় শুল্ক আইন অনুযায়ী আমদানি করা এসব গাড়ি ছাড়িয়ে নিতে হলে ৮৫০% হারে শুল্ক পরিশোধ করতে হবে আমদানিকারকদের। এতে প্রতিটি গাড়ির দাম পড়বে ১০ থেকে ১২ কোটি টাকা। দ্বিতীয় চিঠির জবাব পাওয়া না গেলে গাড়িগুলো নিলামে তোলা হবে। ২৪টা গাড়ি এমনও হতে পারে কোনো গাড়ির জন্য আপনি ট্যাক্স পাওয়া যাবে ৫ কোটি টাকা, আবার কোনো গাড়ির জন্য হচ্ছে ১০ কোটি টাকা। তো এইটা আসলে এক একটা গাড়ির ডিউটি ট্যাক্স তো ভিন্ন ভিন্ন হয়। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের কার শেড এবং মাল্টিপল শেডে গাড়িগুলো রাখা হয়। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গত হাসিনা সরকারের ১৫ বছরে এমপিরা গাড়ি আমদানিতে ৫,১৪৭ কোটি টাকা শুল্ক সুবিধা নিয়েছেন। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। ফুলছড়ি সরকারি কলেজের ছাত্র সাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধার রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বজন, এলাকাবাসী এবং সহপাঠীরা। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন তারা। পরে স্মারকলিপি প্রদান করা হয়। গত ১৯ এপ্রিল কোমরপুর নিজ বাড়ি থেকে সাদিককে ডেকে নিয়ে হত্যা করা হয়। মেডিকেল টেকনোলজিস্টদের স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদেরকে ১০ম গ্রেড ও গ্র্যাজুয়েটধারীদের ৯ম গ্রেডে উন্নতিকরণ সহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জে ক্লাস বন্ধ রেখে এবং অধ্যক্ষকে অফিস কক্ষে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেখানে অবস্থান নেয়। বিক্ষোভে ৬ দফা দাবি দ্রুত নেওয়ার আহ্বান জানান। এদিকে গণ অভ্যুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। তিন সাঁওতাল হত্যার বিচারসহ দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেন সাঁওতালরা। দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের ডাকে বিক্ষোভে যোগ দেন সাঁওতাল নারী পুরুষরা। এ সময় তারা ৩ সাঁওতাল হত্যা, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িত সাবেক এমপি সহ দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
নদী ভাঙন কবলিত এলাকা শিশুরা যেন ঝরে না পড়ে সে লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রঞ্জন রায় পোদ্দার। সকালে টাঙ্গাইলে তিনি শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ অনুসন্ধান এবং সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে আলোচনা করেন। এর আগে টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা সহ অন্যান্য জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে রয়েছে নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ। যদিও কাজ শেষ করার সময় বাড়ানো হয়েছে 2 বার, তবে এর মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়েছে 90%। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে টেক্সট রিপোর্ট। যমুনা নদীর পাড়ে 2018 সালে 563 কোটি টাকা ব্যয়ে 36 একর জমিতে শুরু হয় নগরবাড়ি নৌবন্দর তৈরির কাজ। কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, তবে জমি অধিগ্রহণে অনেকটা সময় লেগেছে। নানা জটিলতায় সময়সীমা বাড়ানো হয় 2 বার, সেই সাথে বেড়েছে নির্মাণ খরচও। বন্দরের সিংহভাগ কাজ শেষ হওয়ায় সেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। স্থানীয়দের আশা, এই নদী বন্দরটি কাজ শতভাগ শেষ হলে কমবে পরিবহন খরচ, বাড়বে কর্মসংস্থান। নদী বন্দর হলে ভালো হবে আর কি, সবার জন্য, যারা লেবার আছে তাদের জন্য ভালো হবে, গাড়ি ঘোড়া সবার জন্য হবে, ঠিক হবে। এলাকাবাসী চাই যাতে এলাকার এই কাজটা দ্রুতভাবে শেষ হয়। শ্রমিক কাজ করবে, দেশে আমাদের উন্নয়ন হবে। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় শ্রমজীবী মানুষের। ব্যবসা বাণিজ্য ভালো হোক, সবারই হোক, আমরা গাড়ি ঘোড়া নিয়ে টিপ টুপ মারি, সংসার চলুক। আমার কর্ম দিন, আমরা কর্ম করে খাবো বাজান, আমরা কর্মই চাইতেছি, আমার কর্ম দেন। পোর্টটা যদি একটু সাবল হইতো, আদি সাবল হলে পরে মানুষজন থাকতে পারতো, সবকিছু ভালো হইতো ভাই। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর বিআইডব্লিউটি বলছে, পণ্য খালাসে চট্টগ্রাম বন্দরের মতো এখানেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। 2 দফায় 3 বছর সময় বৃদ্ধি করা হয়েছে। তো সব জটিলতা কাটিয়ে আমরা এখন কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে, ওখানে যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যন্ত্রপাতি, এখানেও আমরা সেই আদলেই আমরা এটাকে পুরো উদ্যমে এটাকে চালু করা যায়, সেইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এখন প্রতিদিন পণ্য খালাস করা যায় 2000 টন। বন্দরের কাজ শেষ হলে খালাস করা যাবে অন্তত 20,000 টন। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিনাজপুরে হিলিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে 3টি ওষুধের দোকানকে 18,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে হিলির বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন 2024 বিজয়ী দলের সদস্যদের সম্বর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও ও সাতক্ষীরা জেলা প্রশাসন। দুপুরে ঠাকুরগাঁও জেলার প্রশাসক ইরশাদ জাহান নারী ফুটবল সদস্য সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিস্কুকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান। অন্যদিকে সাতক্ষীরায় অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফিদা খন্দকার প্রান্তিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সম্বর্ধনা দেয়। খেলোয়াড়দের হাতে সম্বর্ধনার স্মারক ও প্রাইজ মানি হিসাবে 1 লাখ টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দিন। বাজারে কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।